রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি তাকেও চিনি না, সেও আমাকে চিনে না। তারা মোদাচ্ছের শাহ এবং জাহিদুল ইসলাম ফাহিম তারা দুইজনে বিএনপির সাথে সম্পৃক্ত। পরে বিষয়টি নিয়ে বাংলাদেশ কমিটির আলাপ আলোচনা করেও আমি মান সম্মান এবং ইজ্জতের কথা চিন্তা করে কারো কাছে বিচার দাবি করিনি। কিন্তু বিষয়টি এখানে থেমে থাকেনি। আমি জাপানে থাকাকালীন অবস্থায় আমার এলাকায় জৈনক পুলিশ ইন্সপেক্টর জানায় আমার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এই মামলার বাদী আমি 30 নম্বর আসামি। ফলে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমাকে তারা খুঁজতে এসেছে। পরে খবর নিয়ে জানতে পারি মামলার বাদী মোহাম্মদ জাহিদুল ইসলাম সেই চট্টগ্রামের কুলসি এলাকায় বসবাস করে। মামলার নাম্বার 12। গত নভেম্বর 2024 তারিখে মামলাটি রুজু করা হয়। ঘটনার তারিখ লেখা হয় 4 আগস্ট। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আশ্চর্যের বিষয় হচ্ছে এই সময় আমি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছি। তাছাড়া আমি কখন দেশে ছিলাম এবং কখন বিদেশে এসেছি সবকিছু ডাটা আমার কাছে রয়েছে। আপনারা চাইলে আমি তা উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমার ট্রাভেল হিস্ট্রি চেক করলেও এই প্রমাণ পাওয়া যাবে। আমার মনে হয় না মামলার বাদী আমাকে চেনেন এবং বাদীও আমি চিনি। তাছাড়া আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত নই, সেহেতু আমার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ থাকার কথা না। ফলে এই গাইবী মামলার আমি বিস্মিত হয়েছি। খবর নিয়ে জানতে পারি যে মোদাচ্ছের শাহ এর পরপর বাংলাদেশে যায়, কিছুদিন পর সে বাংলাদেশ থেকে ফিরে আসে। 19 নভেম্বর মোদাচ্ছের শাহ বাংলাদেশ থেকে ফিরে এসে পরপর শারজাহ বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফা মাহমুদের মোবাইল থেকে আমার পরিচিত ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামের মোবাইল কল দেন। সেই সময় মোদাচ্ছের শাহ নামে এই লোক সাইফুল ইসলামকে বলেন, আপনার ভাই শাহাদাতের বিরুদ্ধে একটি মামলা দিয়েছে, বাড়াবাড়ি করলে প্রয়োজনে আরো 300টি মামলা দিব। এই ঘটনার প্রমাণ হয়ে যায় মোদাচ্ছের শাহ আমাকে গায়েবী মামলায় ফাঁসিয়ে ক্ষতি করতে চান। বাংলাদেশের খবর নিয়ে এটাও জানতে পারি মোদাচ্ছের শাহ হচ্ছে মামলার বাদী জাহিদুল হাসানের বন্ধু এবং দুইজনের বিএনপির অনুসারী। ফলে আমার বুঝতে কষ্ট হয়নি মোদাচ্ছের শাহ এই মামলার আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, প্রথমত শত্রুতামূলক, দ্বিতীয়ত ভুয়া মামলা দিয়ে টাকা পয়সা আদায় করার জন্য জাহিদুল হাসান নামে ওই ব্যক্তিকে প্ররোচনা দিয়ে আমাকে এই মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে। আমি আরো জানতে পারি জৈনক বিএনপি নেতার নাম ব্যবহার করে দুবাই ও শারজাহ বাংলাদেশ কমিউনিটি ও চট্টগ্রামে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছেন এই মোদাচ্ছের শাহ। এসব কারণে ঘন ঘন দেশেও যাচ্ছে সে। তার ট্রাভেল হিস্ট্রি চেক করলে যার প্রমাণ পাওয়া যাবে। ফেসবুক বিভিন্ন জায়গায় তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে বাংলাদেশের কমিউনিটি অনেকটা এখন তিক্ত বিরক্ত। অনেকটা ভাড়াটিয়া গুন্ডাদের মতো তার আচরণ হওয়ায় বাংলাদেশ কমিউনিটির অনেক লোকজন তাকে নিয়ে শঙ্কিত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত 32 বছর যাবৎ 32 বছর প্রবাস জীবনে আমি কখনো অসৎ পথে পরিচালিত হইনি। কারো সাথে আমি কখনো খারাপ আচরণও করিনি। যতটুকু পেরেছি মানুষকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি। কষ্ট অর্জিত টাকার সততার সাথে ব্যবসায় বিনিয়োগ করে কাজে লাগিয়েছি। বর্তমানে এই গায়েবী মামলার কারণে আমি চরমভাবে অপমানিত বোধ করছি। এভাবে হয়রানির কারণে প্রবাসে আমি ব্যবসায়িক কাজে মনস্থির করতে পারছি না। আমার পরিবারও আমার এই অবস্থার কারণে মানসিকভাবে অস্থিরতার ভুগছি। আপনাদের অবস্থান থেকে আপনারা আমার বিষয়টি একবার চিন্তা করুন। আমি প্রত্যাশা করি আপনাদের বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে এই গায়েবী মামলা থেকে আমি নয়, যারা নিরাপরাধ হিসাবে হয়রানি হচ্ছেন তারাও যেন অব্যাহতি পান। আর যারা আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে তাদের দৃষ্টান্তমূলক বিচার যেন হয়, এটাই প্রত্যাশা করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, দেশের জন্য আপনার অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। আগামীতে আপনাকে রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে। এই মুহূর্তে একজন অসহায় প্রবাসী হিসাবে আমি এই গায়েবী মামলার প্রসঙ্গে আপনাকে অবগত করছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অভিযোগে যেহেতু বিএনপির সাথে সম্পৃক্ত একজন কর্মীর নাম এসেছে, সুতরাং
আপনি এই বিষয়ে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ করবেন এটাই প্রত্যাশা করি। ব্যয় করার চেষ্টা করছি। কোনো রাজনৈতিক দলীয় পরিচয় ছাড়া আমি একজন দেশপ্রেমিক নাগরিক, সবসময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, সম্মানের জন্য, কল্যাণের জন্য অবদান রেখে যাচ্ছি। দেশের মাটিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে বৈধ পথে দেশে পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। নিজ এলাকায় অবহেলিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা, মানুষকে সেবা করার লক্ষ্যে নিজের পিতার নামে গঠন করেছি সিরাজ মিয়া ট্রাস্ট। তাছাড়া হাটাজারি পৌর এলাকা গঠিত সাদাকা ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছি। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক কাজে নিজেকে পরিচালিত করছি। বর্তমানে আমার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে নুরুল উলুম মাদ্রাসা নামে একটি দ্বীনি প্রতিষ্ঠান। এর আওতায় হেফজখানা, এতিমখানা, নুরানি মাদ্রাসায় শত শত শিক্ষার্থী নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষা গ্রহণ করে চলেছে। তাছাড়া এলাকায় দ্বীনের ইসলামের খেদমতে দুটি মসজিদ তৈরি, অসংখ্য বিধবা নারীদের ভরণ পোষণ এবং তাদের বাসস্থান তৈরি করে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত এলাকা সহ বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় বহুবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শাহাদাত অটো পেপার সহ শাহাদাত গ্রুপ অফ কোম্পানির নামে আমার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত 18 বছর ধরে আমি জাপানেও ব্যবসা পরিচালনা করে আসছি। গত 3 বছর থেকে আমি জাপানে নিজস্ব প্রতিষ্ঠান সহ নিজের বাসস্থান তৈরি করেছি। আমি বিগত 8 বছর ধরে শারজাহ ইউজড কার এন্ড পেপারস অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতে সরকার অনুমোদিত বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সহ সভাপতি হিসেবে সুনামের সাথে গত 6 বছর যাবৎ দায়িত্ব পালন করছি। এছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের পরিচালক হিসেবে দায়িত্বরত আছি। সভাপতির অনুপস্থিতিতে আমি একাধিকবার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করেছি। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত হাটাজারি প্রবাসীদের বৃহৎ সংগঠন হাটাজারি সমিতির উপদেষ্টার দায়িত্ব আছি গত 3 বছর ধরে। জীবনে আমার সকল অর্জন সাধারণ মানুষের সাথে ভাগ করে চলেছি প্রতিনিয়ত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের নেতৃত্বে যখন ডক্টর ইউনূস সাহেব আসলেন, তখন অনেক স্বপ্ন নিয়ে আমরা সাধারণ প্রবাসীরা পথ চলা শুরু করি, কিন্তু কখনো কল্পনা করিনি কিছু দুর্বৃত্ত এখানে অন্তরায় হয়ে দাঁড়াবে। তেমনি অসংখ্য সাধারণ প্রবাসীর পথ চলাকে বিঘ্নিত করেছে ঘাপটি মেরে থাকা কিছু দুর্বৃত্ত। এসব ষড়যন্ত্রকারী দুর্বৃত্তের হাতে আমিও হতভাগী একজন প্রবাসী। অন্তর্কালীন সরকারের আসার পর বিগত বন্যায় সময় দেশে গিয়ে নতুন বাংলাদেশের উদ্দীপনা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। যারা স্বৈরাচার ফ্যাসিস্ট হটানোর আন্দোলনে চট্টগ্রামে অবদান রেখেছে, তাদের নিয়ে চেয়েছিলাম মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু ঘাপটি মেরে থাকা 2-1 জন দুর্বৃত্ত বর্তমানে ষড়যন্ত্রের মাধ্যমে জীবন দুর্বিষহ করে তুলেছে। 8ই আগস্ট সরকারের শপথ গ্রহণের দিন আমি সকালে দেশে যাই। ওই সময় আমি দেখি অসংখ্য ছাত্ররা তারা হাটাজারি বাস স্টেশনে ট্রাফিক কন্ট্রোলে কাজ করতেছে, কিন্তু আমি একজন মানবিক মানুষ হিসেবে কিন্তু বিকালে আমি আর ঘরে বসে থাকতে পারি নাই। আমি এসে তাদের সাথে আলোচনা করি, যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদের সাথে, তাদেরকে বলি এখন আমি এই বাংলাদেশে 4 দিন থাকবো, তো এরপরে আমি আবার আমি দুবাই চলে যাব। তো তাদেরকে আমি বললাম যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ। তো 4 দিন তাদেরকে সাপোর্ট দিয়ে আর্থিকভাবে তারপর আমি চলে আসি দুবাইতে। তারপর 15 তারিখ আমি চলে যাই জাপানে। জাপানে যাওয়ার পরে যে আমাদের যে স্টাফ আছে বা আমার স্যালারি আছে আমার কোম্পানির, সেই স্যালারিটুকু আমি সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে রেভিনিউ যোদ্ধা যারা আমরা প্রবাস থাকি, তো এখানে আছে একজন রেভিনিউ যোদ্ধাকে নিয়ে কথা বলতে হচ্ছে। এই জন্য উনি শারজাহ 3 নম্বর এবং 10 নম্বর 6 নম্বর ইন্ডাস্ট্রি এরিয়াতে উনি একজন অত্যন্ত একজন মানবিক ফেরিওয়ালার মতন কাজ করে।
কেউ কোথায় আপদে বিপদে উনি উনি শুনলে না শুনেও উনি ঝাঁপিয়ে পড়েন। এবং উনি শারজা ইন্ডাস্ট্রিয়াতে দুইটা প্রতিষ্ঠাতা সভাপতি উনি অ্যাসোসিয়েশন করেছেন। একটা হচ্ছে শারজা ইউজ কার অ্যান্ড নিউজ পেপারস অ্যাসোসিয়েশনের উনি একজন প্রতিষ্ঠাতা সভাপতি, এবং আরেকটা হচ্ছে শারজা চট্টগ্রাম বিজনেস কাউন্সিলের উনি একজন প্রতিষ্ঠাতা সভাপতি। আমরা ওনাকে নিয়ে অনেক কাজ করতে আমরা আমরা আনন্দ বোধ করেছি, এবং উনি আমাদেরকে সাথে নিয়ে অনেক কাজ করেছেন। তার মধ্যে কিছু মানবিক উনি কাজ করেছেন যেগুলো আপনাদের সামনে না বললেই নয়। কারণ আমি এটা করেছি, আমি এটা করেছি, এটা কেউ নিজে বলতে পারে না। আমি এটা করলে বলে এটা দেখতে ভালো দেখায় না। তো ওনার যে ভালো গুলো, যে কাজগুলো আমাদের সামনে করে গেছে, যেগুলো আমরা চোখে দেখছি, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তার মধ্যে একটা হচ্ছে ওই আমাদের সালে ভাই সিএপি 2018 সালে অত্যন্ত সিলের মধ্যে একটা ভয়াবহ একটা বন্যা হয়। সে বন্যাতে আমাদের ইউএসএসএর পক্ষ থেকে আমরা সাদাত ভাইকে নিয়ে আমরা অনেক বড় একটা অনুদান সালে ভাই আহমেদ সিএপির মাধ্যমে আমরা একটা ডোনেশন করি। কিন্তু আমরা এগুলো কোনো গ্রুপ রাখি নাই, কোনো ছবি রাখি নাই, আমরা কোনো ফটো সেশন করি আমার কাছে আছে। কিন্তু যে সালে ভাইয়ের কাছে আছে এটা আমরা কোনো ফেসবুকেও দিই নাই। এবং করোনাকালীন সময়ে এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনেও আমরা আমাদের ইউএসএসআর পার্সের পক্ষ থেকে আমরা বহু খাবার আমরা এখান থেকে বিভিন্ন গরিব মানুষের কে আমরা ডিস্ট্রিবিউট করেছি এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখান থেকে। তারপরে আমাদের স্থানে অনেক লোক মারা গেছে, উনি যে লাশগুলোর খরচ উনি একা নিজেই বহন করছে। তো এই ধরনের আসলে বলতে গেলে আরো অনেক কথা বলতে হয়, যেটা সাংবাদিক সম্মেলন আমি আরো কথা বলতে গেলে আরো একসাথে বলতে পারবো ওনার পক্ষে। আমি এত লম্বা কথা বলবো না। আমি বাংলাদেশ সরকার যেই তত্ত্বাবধানে যে সরকার আছে, আমি বলবো যে যারা আমরা রেভিনিউ যোদ্ধা যারা আছি, অন্তত এই ধরনের মামলা গায়েবী হয়রানি মামলা থেকে আমাদেরকে বাঁচান। আমরা যারা প্রবাসী এখানে আছি, আমাদের গায়েবী মামলা থেকে আমাদেরকে বাঁচান। উনি একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, ওনার জাপানে 3টে কোম্পানি আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে ওনার 7টা কোম্পানি আছে। জাপান এবং দুবাইতে মিলে ওনার 200 জন কর্মী ওনার কাজ করতেছে। একজন কর্মী যদি 1 টাকা করে পাঠাইলেও 200 টাকা বাংলাদেশে যায়। ওনার একজন কর্মী যদি 1000 টাকা করে গেল বাংলাদেশে 2 লাখ টাকা যায়। এই ধরনের একজন সৎ মানুষকে যদি এই ধরনের মামলা যদি হয়রানি পড়ে, তাহলে আমরা প্রবাসী কোথায় যাবো? আমরা তো প্রবাস থেকে তো বাংলাদেশে এই কাজগুলো করতে যাই নাই। নিশ্চয়ই এখানে কোনো তৃতীয় একজন ব্যক্তি যে কাজটা করছে, একে আমি বলবো যে বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যে ব্যক্তিটা কাজটা করছে তাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি বলতে চাইছিলাম কি, শাহাদাত ভাই তো আমাদের জানা মতো শাহাদাত ভাই অনেক ভালো মানুষ। কারণ আমাদের সাথে দিনাজপুর গেছিল 2017 সালে। দিনাজপুর বন্যা উঠছিল। বন্যা মানে কি বলে, বন্যা তো বন্যাই বলে, বন্যা কবলিত ছিল আমাদের এলাকা। তো তখন আমরা এখানে বন্যার্থীদের জন্য সাহায্য নিয়ে গেছিলাম, এবং শাহাদাত ভাই আমি সহ আমরা ওখানে টিন দিছি, টাকা দিছি, দিছি, এবং ওইগুলি ভিডিও ফুটেজ গুলি সবগুলি আছে। তো আমার জানা মতো শাহাদাত ভাই একজন ভালো মানুষ, এবং আমাদের যে কমিউনিটিতে যা প্রোগ্রাম হয় এবং আমাদের কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম হয়, সব প্রোগ্রামই উনি সবসময় আমাদের সাথে একসাথে চলাফেরা করে, একসাথে করে। পলিটিক্যাল কি ওটা আমার বিষয় না, আমার বিষয় হলো উনি একজন ভালো মানুষ। যেভাবে চলতেছে দেশে, আমরা প্রবাসীরা যারা একটু ভালো অবস্থানে আছে, এদেরকে বেছে বেছে কিছু কিছু দলীয় নাম বিক্রি করে তারা দেশে যে এদের বিরুদ্ধে না এখান থেকে লিস্ট নিয়ে দেশে যাইয়া কেস করতেছে, কেসে নাম ঢুকাইতেছে, ঢুকাইয়া এই কেস বাণিজ্য করতেছে। এই জিনিসটা বন্ধ করার জন্য আমরা আজকে মূল এই সাংবাদিক সম্মেলনটা, আমি যদি ভুল না বলে থাকি, তো আপনাদেরকে আমি এই কথাটাই রিকোয়েস্ট করব, যাহাতে আমাদের শাহাদাত ভাইয়ের মতো আমরা আরো কারো না হই, আরো কেউ না হয়, এবং এগুলা যারা প্রবাসীদের উপরে এগুলা করতেছে, এগুলায় আমাদের দেশের প্রতি আমাদের খুবই খারাপ লাগতেছে। কেননা আমরা দেশের জন্য প্রবাসী থেকে কাজ করি, আর দেশে বসে থেকে এখানের কিছু, উনি যে কথাটা আগে বলছে যে কিছু নামদারি দলীয় মানুষের কারণে আমরা আজকে অনেক ব্যথিত, এগুলাকে বন্ধ করতে হবে। সেখানে বলা হয়েছে কিছু দলীয় বড় ব্যক্তির নাম, যে উনার মাধ্যমে যেন এগুলা বন্ধ করা হয়। আমি নাম নিতে চাই না, কেননা আমি কোনো দলে কাজ করি না। আমরা এখানে অনেকেই আছি, আমরা কোনো দলের নাম নাই,
কোন দলে নাম নেই, যে দলই আসুক, যেই সরকার থাকুক, তাদেরকে আমরা স্লাউট করি এবং ওদেরকেই সাপোর্ট করার চেষ্টা করে থাকি আমরা প্রবাসীরা। তো আপনারা এই জিনিসটাই তুলে ধরবেন। এখানে যদি এই সংবাদ সম্মেলনে উনি বলতে যে কোনো কিছু ত্রুটি হয়ে থাকে, এগুলো সংশোধন করে আপনারা এই মেসেজটা বাংলাদেশ সরকারকে দিবেন বলে আমি আশা করি। ধন্যবাদ। আসলে ওই দিন আমি বাইরে, আমি তাদের রুমে ছিলাম না, আমি বাইরে একজন অফিসারের সাথে কনসুলেট একজন অফিসারের সাথে কথা বলতেছি। তখন মুদাসসির ভাই এবং উনি ভিতরে কেউ জানেন না, কিন্তু মুদাসসির ভাই এসে আমাকে অভিযোগ করতেছে, দেখেন সাত ভাইয়ের সাথে আমার এরকম হয়ে গেছে কনসুলেটের এই পিএসএ রুমের ভিতর। কিরকমটা হয়ে গেছে মানে তাদের ভিতরে আপনি কি বলছেন? মুদাসসির আমাকে এসে বলতেছে, মুদাসসির সাহেব আমাকে এসে বলতেছে যে আমাদের ভিতর এরকম এরকম হয়ে গেছে, দেখছেন সাত ভাইয়ের সাথে আমার এরকম হয়ে গেছে। তা আমি বলছি দুজনে ওনার এখানে আমি ছিলাম না, মুদাসসিরকে বলতেছে আপনি বাইরে ঠান্ডা থাকেন, ইনশাআল্লাহ এগুলা নিজেদের ভিতরে এগুলা সামনে গিয়া করে আপনি। আর এটা হচ্ছে আমাদের কনসুলেট, এখানে আমাদের একটা সম্মানের একটা বিষয় আছে। তো এরপরে উনি চলে গেল, পরে সিকিউরিটি সহ আসলো, কিন্তু আমি ওই স্টাফ সাথে বসা, কিন্তু মামা শহীদ মামা আর উনি একসাথে বসা ছিল ওই রুমে, আমি বাইরে ছিলাম। আর আমার কথা হচ্ছে এই যেই হোক না কেন, এটা সাত ভাই ব্যবসায়ী হোক, আমাদের সাংবাদিক ভাইয়েরা হোক, অথবা একদম আম নর্মাল একজন কর্মী হোক, সে সঠিক তদন্তের মাধ্যমে এই ধরনের কেসের ব্যাপারে বাংলাদেশ সরকারও অবশ্যই এই ব্যাপারে খুবই উৎসুক যে এটা না হওয়ার জন্য। আমরা চাই এটা যেই জড়িত থাক না কেন, সঠিক তদন্তের মাধ্যমে যদি উনি দোষী হয়, অবশ্যই ওনারও দোষীর বিষয়টা দেখবে সরকার। কারণ বিভিন্ন পলিসি আছে এই তথ্যগুলো বাইর করার জন্য, কারণ বাংলাদেশে হোল্ড অফ এই ধরনের কেসগুলা এখন চারিদিকে হচ্ছে। তো আমরা চাচ্ছি উনি জাপান আর দুবাইতে থাকা অবস্থায় বাংলাদেশে কোনো কিছুতে সম্পৃক্ত না থেকেও যদি 30 নম্বর আসামি হয়, একদিন আমিও হতে পারে, আপনিও হতে পারেন। তো এই ধরনের দুষ্কৃতিকার যে ধরনের মামলাগুলোর থেকে মানুষ যাতে, আমাদের দেশের মানুষ যাতে সঠিক রেহাই পায়, দোষীতে থাকুক, আর নির্দোষী যাদের প্রত্যাহার হয় তাদের ব্যাপারে আরো সেফটি দেয়, এগুলো আমরা বাংলাদেশ সরকারের ছিলেন কনসুল জেনারেল অফিসের পিএস সবুজ সাহেব এবং তার 3-4 জন স্টাফ তারা এখনো আছে। সবুজ সাহেব যদি নাও থাকে, ওরা এখানে আছে এবং ওই দিনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে দেখা যাবে। সবচেয়ে বড় কথা হলো এখানে তো এই বদিউল আলম ছিল, আমি ছিলাম। এখানে ন্যাশনাল ডে ওই আমার সাথে ওর সাথে ওইটা নিয়ে আর্গুমেন্ট হচ্ছে। তুমি তোমার মেন্টালিটিটা বুঝতেছো, তুমি হঠাৎ করে চেঞ্জ হলে কেন, তোমার ব্যবহার বিহেভিয়ার হঠাৎ করে এত রেডিক্যাল চেঞ্জ কেন, এটা তো আগে দেখি না কখন। এরকম প্রশ্ন আমি করছি। এটা কুকুন ভাই ছিল ওই দিন, আমি কথা বলতেছিলাম, কুকুন ভাই একটু দেখছে, আমি বুঝতে দিই না এটা তোমার ব্যবহার এত চেঞ্জ হওয়ার কারণ এরকম আমার সাথে টক করেছে। সে আমাকে ডাইরেক্ট বলছে, বলে আরো 300 মামলা হবে না আওয়ামী লীগ চিহ্নিত করে, সেই হিসাবে আমরা আপনারা ফুটেজ চেক করলে ওইটার ভিতরে আপনারা পাবেন। এরপরে যে সেই যে সিকিউরিটি নিয়ে আসছে কনসুল জেনারেল, মানে এখানে কারাগারের সাক্ষী ছিল অথবা এবার